watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. শ্রী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত টক শো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি একজন বিশিষ্ট মানুষ, যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অনেক একাডেমিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন, বিশেষজ্ঞ বটে তিনি। বিশিষ্ট অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, ঢাকা ইউনিভার্সিটিতে তিনি আছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তার সাথে আমরা কিছুটা জানার চেষ্টা করব আমাদের আঞ্চলিক এবং বৈশ্বিক আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স এন্ড অলসো কিছু সাধারণ ব্যাপারগুলো তার সাথে শেয়ার করে পরিষ্কার হবার চেষ্টা করব আমরা। আসুন আমরা আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা একটু খোলামেলা ভাবে আলোচনা করব এবং আমাদের সাধারণ দর্শকদের বোঝার জন্য কিছুটা আমরা আশা করব আপনি বেশ সিম্পল করে বলবেন, যদিও বা আমাদের দর্শক শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, ওয়ার্ল্ড ওয়াইড। এনিহাউ, বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটু সহজ করে বললেই আমাদের জন্য সুবিধা হবে। আমি ফার্স্ট অফ অল আইড লাইক টু স্টার্ট উইথ, আমরা অনেকে বলি কূটনীতিতে অনেক কুটচাল প্রয়োগ করতে হয়। কুটচাল জিনিসটা কি? আসলে কি কূটনৈতিক ব্যাপারটা লিটল বিট স্পেশাল, লিটল বিট টিপিক্যাল? What's all about this? If you can a little bit explain for us, please. হ্যালো। জি স্যার। জি জি, একটু অডিও সমস্যা হচ্ছে, আপনার বক্তব্যটা পুরোপুরি বুঝতে পারিনি। তবে আমি যেটুকু বুঝতে পারছি যে আপনি যে কথাটি বলছেন যে কূটনীতির সঙ্গে এক ধরনের কূট শব্দটা যুক্ত হয়েছে। তো এটি আমরা জানি যে কূটনীতি আসলে মূল শব্দ না। কূটনীতি যে শব্দটি কাছ থেকে কূটনীতি এসছে সেটি হচ্ছে যে ডিপ্লোমেসি, এবং ডিপ্লোমেসির যে একটি যে আপনার অরিজিন আছে এবং সেটি আসলে মূল বিষয়, এবং সেখানে কিন্তু অর্থটি একেবারে ভিন্ন। এটা হচ্ছে যে এক ধরনের ডিপ্লোন শব্দ থেকে এসছে, এবং সেখানে আপনার মূলত কোনো কাগজ ভাঁজ করা, অর্থাৎ এক ধরনের যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কিন্তু কূটনীতির বিষয়টি এসছে। ফলে যদিও এই যোগাযোগের কাজটি যখন মানে শতাব্দী ধরে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন সময় ইতিহাসের দিক থেকে আমরা তাকাই, যে আমরা যদি গ্রিক সিটি স্টেটের দিকে তাকাই, এবং তার পরবর্তীতে অনেক মুসলিম সাম্রাজ্য ছিল বা রোমান সাম্রাজ্য, এবং তার পরবর্তীতে ইউরোপে, বিশেষ করে আমরা জানি যে এই আধুনিক কূটনীতি ইউরোপের ইতালি, ফ্রান্স এবং আপনার জার্মানিতে মূলত চালু হয়েছে বিশেষভাবে। এমনকি আপনার চীন এবং মুসলিম কতগুলো অটোমান এম্পায়ার বা মুসলিম যে সভ্যতা, সেখানেও কূটনীতির ব্যাপক প্রচলন ছিল। তো মূল কথাটি হচ্ছে যে আসলে আমরা একসময় কূটনীতি বলতে মূলত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগটিকে বোঝাতাম, বা সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ, এবং সেই যোগাযোগটি একটি স্থায়ী ভিত্তিতে, এবং সেখানে এক দেশের বিশেষ ব্যক্তিবর্গদেরকে সুযোগ দেয়া বা তাদেরকে হোস্ট করা, এবং তারা যেই দেশে অবস্থান করবে সেই দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য সেন্ডিং কান্ট্রি, অর্থাৎ যেই দেশ থেকে পাঠানো, তাদের সঙ্গে যোগাযোগটা পার্মানেন্টলি বা এক ধরনের স্থায়ী ভিত্তিতে করার বিষয়টাই আসলে আধুনিক কূটনীতি বা কূটনীতি। কিন্তু বর্তমান বিশ্বের যে কূটনীতি, সেখানে কিন্তু শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ নয়, এখানে প্রতিটি ব্যক্তি কিন্তু একজন কূটনীতিক। অর্থাৎ আমরা যারা কথা বলছি, শুধু এই যে এখানে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন অথবা অন্য কোনো দেশে আছেন, বিভিন্ন ভাবে আমরা
নাগরিক হয়ে অথবা বিভিন্ন জাতিগত পরিচয় দিয়েও কিন্তু আমরা একটি রাষ্ট্রকে বা একটা জাতিকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করি। ফলে এখন আমরা বলি যে কূটনীতি মানে হচ্ছে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের অথবা রাষ্ট্রের সঙ্গে নন স্টেট অ্যাক্টরস আমরা যেটা বলি, যে রাষ্ট্রের সঙ্গে আপনার বিভিন্ন অরাষ্ট্রীয় যে উপাদান আছে, যেমন জাতিসংঘ কিংবা বহুজাতিক কোম্পানি কিংবা আন্তর্জাতিক বিভিন্ন নাগরিক সমাজের যে বিভিন্ন যে অ্যাক্টর আছে তাদের সঙ্গে যোগাযোগ। ফলে এই যোগাযোগটি বিশ্বায়নের যুগে অনেক ব্যাপকতা লাভ করেছে। তবে কূটনীতির মূল বিষয় হচ্ছে যে যুদ্ধ অথবা কোনো শক্তি প্রয়োগ না করে দর কষাকষির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে এবং জ্ঞানের প্রয়োগের মাধ্যমে একটি রাষ্ট্র অথবা কোনো অ্যাক্টর তার নিজের যে স্বার্থ বা নিজের যে চাহিদা আছে সেটিকে অর্জন করার একটা উপায়। সাউন্ডস ক্লিয়ার। তার মানে দাঁড়ালো যে কূটনীতি মানে কূটচাল বা কোনো খারাপ কিছু না, এটা সুবিবেচনা প্রসূত কাজ যেটা দুই দেশের বা বিভিন্ন মানুষদেরকে একীভূত করবে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো দেখভাল করবে। ইটস নট নেসেসারিলি ওয়ান সাইডেড অর ফর ওয়ানস বেনিফিট। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু বোঝার চেষ্টা করবো। আমরা তো, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমরা কোভিড-19 শুরু হওয়ার আগে থেকে বলে আসছি এই বিশ্ব হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, সবাইকে একীভূত হয়ে একসাথে কাজ করতে হবে। দ্যাটস ফাইন, বাট যখন এই কোভিড-19টা শুরু হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, অনেকে হতাশার সুরে বলতে লাগলো যে কোভিড-19-এ আমরা এতটা ডেঞ্জার দেখতে পেলাম, এতটা ভয়াবহতা দেখতে পেলাম কোভিড-19-এ, বিকজ we made our world very much open and we made free for everybody to get access to the countries. কি বলবেন, এই গ্লোবালাইজেশনটা কি আমাদের আজও আশীর্বাদ হিসেবে রয়ে গেল, নাকি আপনি মনে করছেন নতুন কিছু করে ভাববার সময় এসেছে? ধন্যবাদ। এটি অত্যন্ত জটিল একটি প্রশ্ন আমি মনে করি, কারণ ইউ আর এক্স্যাক্টলি রাইট এই সেন্সে যে আমরা অফকোর্স আই মিন ওভার দি ইয়ার্স, পার্টিকুলারলি আফটার দি এন্ড অফ দি কোল্ড ওয়ার, বিশেষ করে 1990-এর পর থেকে আমরা দেখছি যে বিশ্ব অনেক বেশি ইন্টিগ্রেটেড হয়েছে, ইন্টারকানেক্টেড হয়েছে, ইন্টারডিপেন্ডেন্ট হয়েছে, এবং যে ইন্টারডিপেন্ডেন্সটা হয়তো তার আগে থেকে ছিল, কিন্তু এই মুহূর্তের বিশ্ব, এবং আমরা জানি যে কালচারালি কিংবা মিডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে একটা গ্লোবাল ভিলেজের ধারণা অনেক আগে থেকে ছিল, কিন্তু আজকের এই বিশ্ব এটা জেনুইনলি এটা একটি ইন্টারকানেক্টেড এন্ড ভেরি ইন্টিগ্রেটেড। এবং আমাদের এই মানব ইতিহাসের কোনো পর্যায়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল এতটা ইন্টিগ্রেটেড ছিল না, এবং ইন্টিগ্রেটেড হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটি যখন করা হয় তখন অনেক সহজেই ইন্টিগ্রেট করা যায়। যদি কেউ না হতে চায় সেটা তার নিজস্ব বিষয়। তবে আমি মনে করি যে এর একটা মিক্সড আউটকাম আছে, কারণ এটি প্রশ্ন হচ্ছে যে এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যে বিষয়টি, এটি তো একটি প্রক্রিয়া বা এটি একটি ব্যবস্থা, আমরা অনেক সময় বলে থাকি। এই যে প্রক্রিয়া বা ব্যবস্থার বিষয়টি, এটি কার স্বার্থে বিবেচনা করা হবে? এখন আজকে যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে বিশ্বায়নের এক ধরনের ভূমিকা আছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে সেটা আরেক ধরনের ভূমিকা। আমরা যদি জাস্ট 20 বছর আগে ফিরে যাই, 2 দশক আগে, তখন বিশ্বায়নের বিষয়টা মনে করা হতো যে এটা অনেক বেশি একটা ওয়েস্টার্নাইজেশন বা আমেরিকানাইজেশন, কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কতগুলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চিন্তা চেতনা, এবং সেখানে এই বাংলাদেশের মতো দেশগুলো বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলো একটা চাপের মধ্যে থাকে, এবং বাইরের যে ধারণাগুলো এখানে এসে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। এবং অ্যাপারেন্টলি মনে করা হতো যে বিশ্বায়ন আমাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ, বা এখানে আমরা অনেক বেশি প্রতিযোগিতায় ঢুকে যাব এবং আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হব। এবং আমরা জানি যে অনেকে এই বিশ্বায়নের ব্যাপারে অনেক ক্রিটিক্যাল ছিল। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে কিন্তু 2 দশক আগে বিশ্বায়নের ব্যাপারে অনেক ইতিবাচক ধারণা ছিল, কারণ তাদের ধারণা ছিল যে বিশ্বায়নের ফলে আমরা বিশ্বে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবো, আমাদের ধ্যান ধারণাগুলো দ্রুত আমাদের সীমানা পেরিয়ে অন্য দেশে যাবে, এক ধরনের কালচারাল ইম্পেরিয়ালিজম কিংবা আপনার যে প্রভাব বাড়বে, সেই ধারণাটি ছিল। এমন না যে অনেকেই বিরোধিতা করেছে, কিন্তু একটা মোটা দাগে যে ট্রেন্ডটা ছিল যে এটার এক ধরনের পক্ষে থাকা,
পশ্চিমা দেশগুলোতে। হুম, আজকে যদি 2020-এ আসি আমরা দেখবো যে বাংলাদেশের মতো দেশগুলোতে বা চীনে বা ভারতে বিশ্বায়নকে ওয়েলকাম করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে বিশ্বায়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। তার মানে বিশ্বায়নের ফলে দেখা যাচ্ছে যে এই উন্নয়নশীল বিশ্বের অনেক দেশই অর্থনৈতিকভাবে বেনিফিটেড হয়েছে, কারণ আপনার এই যে বৈশ্বিক বাজার এবং এফডিআই, এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থনীতির অনেকগুলো উপাদান চীন, ভারত, বাংলাদেশ কিংবা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে অনেক বেশি ইকোনমিক গ্রোথ তৈরি করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশের দেশ আপনি যদি মেক্সিকোর কথা বলেন, সেখানে কিন্তু বিশ্বায়ন তাদেরকে অনেক বেনিফিট করেছে। যেমন নাফটা ইজ এ সিম্বল অফ গ্লোবালাইজেশন। তো ফলে আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যদি নির্বাচনী ক্যাম্পেইনের যে বিষয়বস্তুগুলো আমরা দেখি, এন্টায়ারলি ডিফারেন্ট। সো দে হ্যাভ টেকেন এ ভেরি স্ট্রং পজিশন এগেইনস্ট গ্লোবালাইজেশন। ফলে এটি ডিপেন্ড করে যে কে কথাটা বলছে বা কার জন্য বিশ্বায়ন প্রযোজ্য। তবে আমি যদি একটু এজ এন একাডেমিক জেনারেলাইজ করতে চাই, তাহলে এই ধরনের প্রক্রিয়াকে কখনোই আমরা সুইপিং ওয়েতে দেখতে পারবো না। আমরা দেখব যে এটি একটি অবধারিত পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তন, যেই পরিবর্তন থেকে আমরা বেনিফিট হতে পারি, আবার এই পরিবর্তনের কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি। কিন্তু এই যে সুবিধা নেয়া অথবা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়া, দুটোই কিন্তু ডিপেন্ড করে যে দেশ বা যে সমাজ এটাকে মোকাবেলা করছে তারা কতটা প্রস্তুত, তাদের কতটা শক্তি আছে, কতটা তারা ক্যাপাবল। এবং এই ক্যাপাসিটি যদি না থাকে, আমরা জানি যে বিশ্বায়নের পেছনে একটি বড় শক্তি হচ্ছে, যদি এটাকে মোকাবেলা করা যায়, সেটা জ্ঞান শক্তি, নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফেস গ্লোবালাইজেশন। ফলে এই জায়গাটিতে যদি কারোর সুবিধা থাকে এবং নেতৃত্ব থেকে শুরু করে আরো অনেকগুলো মানে ক্যাপাসিটির ইন্ডিকেটর আছে, এগুলো যদি পজিটিভ থাকে তাহলে বিশ্বায়নের থেকে অনেক বেশি বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং এর যে চ্যালেঞ্জ, অবশ্যই এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেটি পাবলিক পলিসির মাধ্যমে সেটি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে সেটিকে অনেকটাই নিউট্রালাইজ করা সম্ভব। এবং এর জন্য কোনো, আমি মনে করি না যে এটাকে ইউনিভার্সালি কন্ডেম করা যায় অথবা ইউনিভার্সালি ওয়েলকাম করা যায়। বিশ্বায়ন হচ্ছে কোল্ড ওয়ারের মতো একটি বাস্তবতা, এবং এই বাস্তবতাটাকে প্রত্যেকটি দেশ তার নিজস্ব অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি অনুযায়ী সেটিকে এক ধরনের কাস্টমাইজ করতে হবে, এবং কাস্টমাইজ যারা ভালো করে করতে পারবে তারাই বিশ্বায়নের দ্বারা বেনিফিট হবে। যারা করতে পারবে না তারা হয়তো সেটির একটা চ্যালেঞ্জ এবং সেটির চাপে পড়ে হয়তো তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এটা দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল দ্যাট বিশ্বায়ন is a curse or is a blessing. Overall, it is a reality. It is a part of reality. It is a part of global change, because we cannot give the change that we have seen over the last 20-30 years by any other name except globalization. Well, sir, now I would like to put a little bit red hot chili pepper question, because your remarks, which is fantastic and simplify the things. Now, globalization, আমি যদি একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভে বোঝার চেষ্টা করি, it's like accommodating and accumulating everybody. I'm not going to be selfish. I'm going to welcome everyone, everybody. I'm not going to create any barrier. If it is so, তাহলে কি গ্লোবালাইজেশনের অপোজিট সাইডটা হয়ে যাচ্ছে ন্যাশনালিজম? ফর এক্সাম্পল, আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলে আমার দেশকে বাঁচাতে হবে, দ্যাটস মাই ফার্স্ট প্রায়োরিটি, and for this reason সে যদি মেক্সিকোতে সে বাউন্ডারি দেয়, সে যদি আমেরিকান বিজনেসম্যানদের বলে মেক্সিকো থেকে ফিরে আসো, চায়না থেকে ফিরে আসো, is it not good for them? On the other hand, for example, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যদি বলে আমাদের দেশের অর্থনীতি বাঁচানোর স্বার্থে রোহিঙ্গারা তোমরা চলে যাও মিয়ানমারে, আর জাতিসংঘকে বললো তাদের সেফটি সিকিউরিটি ইনশিওর করে ওদেরকে ফিরিয়ে নেওয়া হোক, কারণ at the end of the day I have to protect my country first. That means if she takes the nationalism concept, don't you reckon এটা একটু ক্ল্যাশ হচ্ছে গ্লোবালাইজেশনের সাথে? তার মানে আমার প্রশ্নটা হচ্ছে গ্লোবালাইজেশনের alternate version কি nationalism, which is allowed, or which is still you think it's a selfish approach for this world at this point in time? ধন্যবাদ. It's a very good question, and
আপনার আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, গ্লোবালাইজেশনের বিপরীত যে বিষয়টি, যে ধারাটি বা যে চিন্তা, সেটি নিঃসন্দেহে ন্যাশনালিজম না। এটি 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 ন্যাশনালিজম হচ্ছে বিশ্বায়নের বিপরীতের বিভিন্ন ধারার মধ্যে একটি ধারা হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। এবং আমরা জানি যে দেয়ার ইজ অ্যান ইকোনমিক ন্যাশনালিজম, পলিটিক্যাল ন্যাশনালিজম, কালচারাল ন্যাশনালিজম, এন্ড ন্যাশনালিজম অ্যাজ সাচ ইট ইজ নট এ নিউ আইডিয়া। এটা অনেক পুরনো, এবং আমরা জানি যে 19th সেঞ্চুরি কিংবা 20th সেঞ্চুরি, এমনকি এখনো কোনো কোনো দেশ এই জাতীয়তাবাদের এক ধরনের রাজনীতি করছে বা চিন্তা করছে। তো এটি কিন্তু বিশ্ব অনেক আগে ওভারকাম করেছে। আমি মনে করি যে এই জাতীয়তাবাদের সরাসরি বিপরীত বিষয়টি হচ্ছে ইন্টারন্যাশনালিজম, এবং ইন্টারন্যাশনালিজম হচ্ছে গ্লোবালাইজেশন একটি কম্পোনেন্ট। সো গ্লোবালাইজেশন ইজ ফার মোর, আই মিন, ইটস একটা ব্রড বিষয়, এবং সেখানে এই আন্তর্জাতিকতাবাদ হচ্ছে গ্লোবালাইজেশনের একটি উপাদান। সেদিক থেকে জাতীয়তাবাদ গ্লোবালাইজেশনের বিরোধী যে শক্তির একটি শক্তি হতে পারে, বাট জাতীয়তাবাদ মানেই কিন্তু গ্লোবালাইজেশন বিরোধিতা না। কারণ জাতীয়তাবাদের মাধ্যমে যদি, ইফ ইট ইজ ভেরি পজিটিভ ন্যাশনালিজম, নট এ ভেরি প্যারোকিয়াল ন্যারো আল্ট্রা ন্যাশনালিজম, there is no problem with nationalism if it is very positive, if it is not parochial or not narrow. So if you have enlightened nationalism in the sense that you want to protect very legitimate interest of your country, in that sense even under globalization সেটা কিন্তু করা সম্ভব, এবং গ্লোবালাইজেশন সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আমরা যেটা দেখছি যে ন্যাশনালিজম ইজ ইউজড বাই পলিটিশিয়ানস, nationalism used by some quarters to fuel sort of sentiments which is not based on logic, which is not based on rationality. ফলে আমার কাছে মনে হয় যে এই জাতীয়তাবাদের যে বিষয়টি আপনি বলছেন, ইকোনমিক ন্যাশনালিজম বা যে অর্থে, এটি কিন্তু ইভেন 60-এর দশকেও কিন্তু এগুলো পরীক্ষিত হয়েছে। কারণ আমরা জানি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আপনি বলছেন, এই দেশটি এখন যা করতে চাচ্ছে সেই কাজটি কিন্তু 60-এর দশকে তৃতীয় বিশ্বের অনেক দেশ চেষ্টা করেছিল, ইন্দোনেশিয়া থেকে শুরু করে তখনকার ভারত, যে আমরা বিদেশ থেকে আমদানি না করে আমরা নিজেরা তৈরি করব। এবং একটা ধারণা ছিল ওই সময়ে, আমি জানি না যারা ইতিহাস জানে, অর্থনীতির ইতিহাস, আইএসআই বলে একটি ধারণা ছিল, ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ আমি আমদানি না করে কিভাবে আমার দেশের ভেতরে এক ধরনের আত্মনির্ভরশীল শিল্পায়ন করে আমি সেটা করব। সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ এই জন্য ব্যর্থ হয়েছে কারণ আপনার আমদানি এবং রপ্তানির যে ধারণা, সেটা হচ্ছে যে বাণিজ্যের একটা বেসিক বিষয়, যে একটি দেশ সব ধরনের পণ্য উৎপাদনে তার সেই ধরনের ইফিসিয়েন্সি থাকবে না। ফলে তার যে এফিসিয়েন্সি যে পণ্যে আছে সেটাই সে উৎপাদন করবে, আর আরেকটা দেশ যে পণ্যের এফিসিয়েন্ট সেই দেশটি সেটি করবে। তখন আমি যে পণ্যটা উৎপাদন করব না, আমি অবশ্যই অন্য দেশ থেকে আমদানি করব, আর আমার পণ্যটা অন্য দেশে আমি রপ্তানি করব। দিস ইজ ভেরি সিম্পল। এবং গ্লোবালাইজেশন, অথবা আপনি যদি কিছুটা ফ্রি ট্রেডের কথা বলেন, দিস হ্যাজ ইমার্জড অন দিস ভেরি আইডিয়া, এবং সেটা কিন্তু থ্রাইভ করেছে, এন্ড দিস হ্যাজ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড টু ডেভেলপমেন্ট টু অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিবেট হচ্ছে, সেই ডিবেটের ভেতরে একটা হিউজ পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্সটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইট ইজ নট ফোকাসিং ইন রিয়েল সেন্স আপনার আনএমপ্লয়মেন্ট কিংবা কতগুলো যে পয়েন্ট বলা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনবো, এই কথাগুলো কিন্তু একেবারেই স্লোগান। কারণ মেক্সিকোতে যখন আপনি যখন একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট তৈরি করছেন, সেই প্ল্যান্টের তৈরি করা উৎপাদনটা কিন্তু যুক্তরাষ্ট্রে আসছে, এবং সেটা কিন্তু যুক্তরাষ্ট্রে আমদানি করছে, আবার যুক্তরাষ্ট্রেরই একজন মানে যে ইনভেস্টর সেখানে ইনভেস্ট করে প্রফিটটা যুক্তরাষ্ট্রে চলে আসছে। তার মানে এই যে যুক্তরাষ্ট্রের যে ব্যাপক যে প্রফিট সেটি, এবং ওয়ার্ল্ড ইকোনমিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান, সেটি কিন্তু এই গ্লোবালাইজেশনের মাধ্যমে এসছে। আজকে যখন যুক্তরাষ্ট্র অন্য একটা অবস্থানে যেতে যাচ্ছে, তার মানে যুক্তরাষ্ট্রের যে ওভারঅল যে ন্যাশনাল যে জিডিপি, সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আমি আরেকটু যদি বলতে, বাংলাদেশের কথা আপনি বলেছেন, তো এই একটি কথা মনে রাখতে হবে যে বিশ্বায়ন মানে কিন্তু এমন না যে, আমি মহাত্মা গান্ধীর একটা কথা বলতে চাই যে উনি সংস্কৃতির কনটেক্সটে বলেছিলেন যে আমি আমার দরজা জানালা সব খুলে রাখবো যেন বাইরে থেকে বাতাস আসে, এবং এক ধরনের এই যে ক্রস কালচারাল ক্রস ন্যাশনাল যোগাযোগ থাকবে,
কিন্তু আমি এমন ভাবে খুলে রাখবো না যাতে করে আমি নিজে উড়ে চলে যাই। অর্থাৎ আমার যে নিজস্বতা, এই যে প্রতিটি জাতির, প্রতিটি জনগোষ্ঠীর, শুধু রাষ্ট্রের না, একটা রাষ্ট্রের ভিতরে কিন্তু অনেক জাতি আছে, সেই জাতিরও কিন্তু একটা স্বকীয়তা আছে। আমরা অনেক সময় রাষ্ট্রের নাম দিয়ে অন্যান্য জাতিগুলোকে রীতিমতো আমরা ডিসকাউন্ট করে দেই বা এদেরকে রিডিউস করে ফেলি। ব্যাপারটি তা না। প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি কমিউনিটির তার নিজস্ব ঐতিহ্য আছে, নিজস্ব যে মর্যাদা বোধ আছে। এই জায়গাগুলোকে সমুন্নত রেখে কিন্তু বিশ্বায়ন করতে হবে। বিশ্বায়ন মানে না যে আমরা সবাই এক হয়ে যাব। বিশ্বায়ন হচ্ছে যে আমাদের যে ধারণাগুলো আমাদের কাজ করছে না, আমাদেরকে বেনিফিটেড করছে না, আমরা সেই ধারণাগুলো পরিবর্তন করে নতুন ধারণা নিয়ে আসব। আর আমাদের যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোকে আমরা আরো বেশি শানিত করব, এগুলোকে আরো শক্তিশালী করব। এক ধরনের বরোয়িং এন্ড অলসো কিপিং মাই ওন স্ট্রেংথ। সো ইট ইজ এ সর্ট অফ কম্বিনেশন, এবং এই কম্বিনেশনটা হচ্ছে বিশ্বায়নের বিষয়। এবং সেখানে আপনি একটা কথা বলেছেন যে এই যে অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশন ইজ দ্য মেইন স্পিরিট অফ গ্লোবালাইজেশন। তো সেই অর্থে কিন্তু জাতীয়তাবাদের সঙ্গে যদি পজিটিভ হয়, তার সঙ্গে কিন্তু কোনো সে অর্থে বিরোধ নাই, কিন্তু সেই জাতীয়তাবাদের সঙ্গে বিরোধ হয় যে জাতীয়তাবাদ এক ধরনের রাজনীতির একটা মানে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, যে অর্থে আমরা আরো অনেক পোলারাইজেশনের অনেক ধরনের উপাদান সমাজে থাকে, রেস, কালার, রিলিজিয়ন, এগুলোকে কিন্তু ব্যবহার করা হয়। জাতীয়তাবাদকে সেভাবেই ব্যবহার করা হচ্ছে। সে অর্থে এটি বিশ্বায়নের প্রবলেম না, এটি হচ্ছে যে যারা এগুলোকে ব্যবহার করছে এক ধরনের ন্যারো ইন্টারেস্টের জন্য বা প্যারোকেল ইন্টারেস্ট, তাদের সমস্যা। আপনার স্যার এই কথার রেস ধরে আমি আরেকটা বিষয় টানতে চাই। আপনি রেস কালারের কথা তুললেন। প্রবলেম সলভার, তাদের কাজ হচ্ছে সমস্যার সমাধান করা। দ্যাট মিনস যদি কোনো প্রবলেম নাই থাকে, যদি সমস্যা নাই থাকে, তাহলে তারা বেকার হয়ে যাবে। Let me ask you in different dimension this question. For example, ধনী দেশগুলোর উপযোগিতা থাকবে না to fund somebody else if there's no poor countries existing in this world. যদি সাদা কালোর বৈষম্য না থাকে, তাহলে সেই রাইটিয়াস যারা ফোরাম বা অঙ্গ সংগঠন, তারা কি নিয়ে কাজ করবে? যদি পুরুষ এবং মহিলার বৈষম্য না থাকে, জেন্ডার ডিসক্রিমিনেশন, তাহলে ওই সংগঠনগুলো কি নিয়ে কাজ করবে? দ্যাট মিনস, do you think there's a somehow anyhow we'd like to keep the problems alive? যদি তাই না হয়, এত বছর ধরে আফ্রিকা মহাদেশে বিশ্বের ধনী দেশগুলো ফান্ডিং করছে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ কাজ করছে, but still Africa remain as the poorest continent, poorest countries. Why? এটার সিক্রেটটা কি, স্যার? ওয়েল, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি নিজে আফ্রিকা সফর করেছি, আফ্রিকা ভ্রমণ করেছি, এবং আমি নিজে দেখেছি। এবং আপনি যথার্থই বলেছেন যে বর্তমান বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে যে কোনো ধরনের লিটারেচার যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই যে এই কন্টিনেন্টটি অত্যন্ত আনফরচুনেট, এবং এখানে যে ধরনের এক্সপ্লয়টেশন চলছে এখনো, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই বর্তমান বিশ্ব ব্যবস্থা, সেটিকে যেভাবে আমরা আখ্যায়িত করি না কেন, আমরা যদি 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যে জাতিসংঘের মাধ্যমে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, এবং সেই ব্যবস্থার মাধ্যমে আজকে যখন 2020 সালে আমরা কথা বলছি, এত বছর পেরিয়ে গেল এবং এত নতুন নতুন ধারণা বিশ্বে আসলো, কিন্তু কোনো কিছুই কিন্তু আফ্রিকার ভেতরে গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। আমরা এখনো দেখছি যে আফ্রিকার যে সম্পদ, সেটি লুট হচ্ছে। আফ্রিকার যে মানুষ, সে মানুষগুলোকে অনেক বেশি এক্সপ্লয়েট করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং তাদেরকে বরং পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় তাদের এসে মানুষগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। ফলে আফ্রিকার এজ এ কন্টিনেন্ট, ডেফিনেটলি আফ্রিকার ভেতরে কিছু কিছু অঞ্চল বা কিছু এরিয়াতে কিছুটা উন্নয়ন হচ্ছে, কিন্তু ওভারঅল আফ্রিকা মহাদেশের ভেতরকার অবস্থা অত্যন্ত নাজুক, এবং এই দায়িত্ব কিন্তু বিশ্বের ধনী দেশগুলোকে নিতেই হবে। এবং আপনার বিশেষ করে পশ্চিমা দেশগুলো বা উন্নত রাষ্ট্রগুলো, যারা অনেক আগেই আমি বলবো যে
তাদের উন্নয়ন এবং সভ্যতা দুটোই তারা অর্জন করেছে বেশ বড় আকারে। তো তাদের এই দায়িত্ব নিতে হবে এই কারণে যে এই দেশগুলোই কিন্তু আফ্রিকাকে বহু বছর ধরে সরাসরি আপনার যেটাকে আমরা বলছি যে এক ধরনের উপনিবেশিক শাসনের মধ্যে রেখেছিল, এবং উপনিবেশিক শাসন শেষ হওয়ার পরেও যখন নতুন একটি শাসন ব্যবস্থা বিশ্বে আসলো তখনও কিন্তু আমরা দেখলাম যে আফ্রিকাতে তেমন একটা পরিবর্তন হয়নি। এবং সেখানে আপনি যে কথাটি বললেন সেটি আপাতত দৃষ্টিতে মনে হবে যে বিষয়টি এরকম, কিন্তু আসলে তা না। কারণ আপনি যখন আমরা বলছি যে উন্নয়নের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব, কিংবা আমরা সবাই একসঙ্গে একটি উন্নত জীবন সভ্যতার দিকে যাব, তার মানে এই নয় যে আমরা সবাই এক হয়ে যাব। অর্থাৎ আপনার এই যে বৈষম্য শব্দটি কেন এত বেশি আপনার আমরা এটিকে মানে আক্রমণ করছি, এই জন্য আক্রমণ করছি যে বৈষম্য এমন কতগুলো ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং বৈষম্যের যে মাত্রা এত বেশি, যে কারণে বৈষম্য নিয়ে আমরা অনেক কথা বলছি। কারণ দেখা যাচ্ছে যে অনেক জাতি বিশ্বের তাদের যে মৌলিক যে চাহিদা, সেই চাহিদাগুলো তারা পূরণ করতে পারছে না, কিংবা বৈশ্বিক পরিবর্তনের যে ধারা, সেই ধারাতে তারা অনেক পিছিয়ে আছে। সেই এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বিবেচনা করলে আমরা দেখতে পাবো যে আসলে এটি যতটা না আপনার মানে সবাই উন্নয়ন অর্জন করলে এটি কিন্তু এই বৈষম্য দূর হবে না, এই বৈষম্যটা থাকবে, কিন্তু বৈষম্যটা যেভাবে আছে আমরা সেভাবে রাখতে চাই না। আমরা চাই যে একটা এমন একটি অবস্থান, যেটাকে আমরা ইংরেজিতে একটা শব্দ বা একটা ফ্রেজ বলি যে লেভেল প্লেইং ফিল্ড। অর্থাৎ আমরা চাই যে বিশ্বের কোথাও কোনো ধরনের শোষণ হবে না, কোথাও কোনো ধরনের নির্যাতন হবে না, কিন্তু এরপরও কিন্তু বৈষম্য থাকবে। সেই বৈষম্য কিন্তু অ্যাকসেপ্টেবল, কারণ মানুষ পৃথিবীতে যে 700 কোটি মানুষ, কিন্তু 700 কোটি প্রকারের মানুষ। একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের যে চেহারা থেকে শুরু করে কোনো কিছু মিল নেই, এবং বিশ্বের যে প্রায় 1000 জাতি আছে, সেই জাতিগুলোর মধ্যে কিন্তু মিল নেই। বিশ্বে অনেক ভাষা আছে, অনেক সংস্কৃতি আছে, সেই বৈচিত্র্য কিন্তু এক ধরনের প্রচন্ড রকমের একটা সেলিব্রেট করার মতো বিষয়, এবং সেই বৈচিত্র্যের কারণে বৈষম্যটা থাকবে। কিন্তু আমরা এই বৈষম্য চাই না যে বৈষম্যটা মানুষ নিজেরা সৃষ্টি করছে এক ধরনের শোষণের মাধ্যমে, এক ধরনের বঞ্চনার মাধ্যমে, এবং এক ধরনের আমি বলবো যে তাদের পলিসির মাধ্যমে ডেলিবারেটলি। এবং সেই জায়গাটা যদি দূর করা হয়, তারপরে যে বৈষম্য থাকবে, তারপরে যে পার্থক্য থাকবে, সেটি কিন্তু ওয়েলকাম, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। এই জন্য আমি মনে করি না যে বিশ্বে কখনোই কোনো উন্নয়ন বা কোনো পরিবর্তন এমন হবে যে পরিবর্তনে সবাই একই অবস্থায় চলে আসবে। কারণ বিশ্বের বিভিন্ন জাতি, বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধরনের অর্থনীতি, বিভিন্ন ধরনের দার্শনিক ভাবনা, বিভিন্ন ধরনের ধর্মীয় চিন্তা, অনেক কিছু থাকবে, এবং সেটি অত্যন্ত একটা হেলদি এবং একটি স্বাভাবিক পরিবেশে থাকবে। এখন আমরা যেটা দেখছি যে এক ধরনের আর্টিফিশিয়াল বিভিন্ন গোষ্ঠীকে আপনার শোষণ করা হচ্ছে, এই জায়গাগুলো আপনার বন্ধ করতে হবে। ফলে উন্নয়নের যে সমস্ত মডেল আছে, কিংবা আমাদের রাজনৈতিক পরিবর্তনের যে সমস্ত ভাবনা আছে, সেই ভাবনাগুলোর ভেতরে আপনার এই জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কারণ এটা যদি অ্যাড্রেস করা হয়, তাহলে আমরা সবাই একটি মানে সমতার ভেতরে আমরা এসে যার যার যে যোগ্যতা আছে, যার যার যে এফিসিয়েন্সি আছে এবং যে শক্তি আছে, সেটি দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ফলে এই জায়গাটাকে আমার মনে হয় জোর দেওয়া উচিত যে এই বৈষম্যটা যে আর্টিফিশিয়াল, এবং বৈষম্যটাকে যে ডেলিবারেটলি তৈরি করা হচ্ছে, এবং যে সমস্ত পলিসি সেটা তৈরি করছে, যে সমস্ত ভাবনা সেটিকে তৈরি করছে, সেই ভাবনাগুলোকে আঘাত করতে হবে, সেই পলিসিগুলোকে আমাদের আঘাত করতে হবে। Well said, sir. Rightly pointed out. Sir, ভারতের কংগ্রেস ক্ষমতায় আসুক বা বিজেপি ক্ষমতায় আসুক, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক বা জো বাইডেন ক্ষমতায় আসুক, তাতে বাংলাদেশের কি, নাকি বাংলাদেশের কিছু হতেই হবে? এর সাথে কি somehow বাংলাদেশের উন্নয়নের বা বাংলাদেশের স্বার্থের কোনো ব্যাপার স্যাপার কি আছে, যেটা আমরা সাধারণ জনগণ হয়তো বা বুঝি না, যেটা আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন? দেখুন,
অবশ্যই আপনি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের যে রাজনৈতিক পরিবর্তন কিংবা শাসক শ্রেণীর পরিবর্তনের মাধ্যমে এক ধরনের কূটনীতিতে পরিবর্তন ঘটে, সেটি 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 অত্যন্ত মানে বাস্তব। এবং আন্তর্জাতিক সম্পর্কের যে ইতিহাস আমরা যদি দেখি গত 30 বছর বা 40 বছরে, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পুরো সময়টাতে আমরা দেখছি যে এই বিশ্ব রাজনীতি বা বিশ্ব অর্থনীতি কিংবা সার্বিকভাবে আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে কিন্তু এক রেজিম চেঞ্জ বা কোনো দেশে যখন যে শাসক গোষ্ঠীর পরিবর্তন হয় তার একটা প্রভাব সর্বত্র এটা একটা দেখা যায়। কিন্তু সেই প্রভাবটি কি ধরনের এবং সেটি কার উপরে পড়ছে, সেটি কি সরকারের উপরে পড়ছে নাকি জনগণের উপরে পড়ছে, সেটি নিয়ে এক ধরনের ডিবেট আছে। এবং যদিও একটা সময় ছিল যখন আমরা ঠান্ডা লড়াইয়ের যুগ বলতাম 1950-এর দশক বা 60-এর দশক বা 70-এর দশকে, তখন এই ধরনের শাসক গোষ্ঠীর পরিবর্তন একটি বড় ধরনের বার্তা দিয়ে থাকতো। কিন্তু এখনকার যে বিশ্বায়নের যে পৃথিবী বা বিশ্বায়নের যে সময়, সে সময়ে এই পরিবর্তনটা বড় আকারে কোনো ম্যাটার করে না। এবং এই জন্য বলি যে বাংলাদেশের একটি উদাহরণ আপনি দেখেন যে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং আপনি যদি ইতিহাস দেখেন দেখবেন যে তখনকার আওয়ামী লীগের থেকে যিনি সরকার প্রধান ছিলেন, আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তখন প্রধানমন্ত্রী হলেন সেই 21 বছর পরে বাংলাদেশের। উনি কিন্তু তখন যে দেশটি সফর করেছিলেন সেই দেশটি হচ্ছে চীন। অর্থাৎ ভারতের সঙ্গে যে সম্পর্কটা একটা বলবো যে ঐতিহাসিক, বিশেষ বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগের শাসন আমলে বঙ্গবন্ধুর সময়ের কথা আমরা বলতে পারি। তো সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ে কিন্তু চীন সফর করেছিলেন। অর্থাৎ এই জন্য করেছিলেন যে 1996-এর যে বিশ্ব সেটি হচ্ছে একটা স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব। অর্থাৎ এই যে ইডিওলজিক্যাল যে ডিফারেন্সেস ছিল বিশ্বে এবং বিশ্ব যে দ্বিমেরু কেন্দ্রিক কাঠামোর মধ্যে ছিল, সেখান থেকে বের হয়ে একটি ভিন্ন বিশ্ব ছিল বলেই কিন্তু তখনকার যে পররাষ্ট্রনীতির মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছিল, যে চীন কিংবা ভারতের মধ্যে বড় কোনো পার্থক্য নেই, সেখানে চীন বা ভারত উভয়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই ধারণা কিন্তু 96-97 সালে কিন্তু বাংলাদেশের ছিল। তা আজকে ভারতে আপনি যেটি কথা বললেন, 2014 সালে কিন্তু আমরা এটি লক্ষ্য করেছি। 2014 সালে যখন ভারতে কংগ্রেস সরকারকে পরাজিত করে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তখন কিন্তু অনেকেই বলেছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটা অবনতি হতে পারে। এবং কারণ আমরা জানি যে 1998 সালে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো জটিল বিষয় ছিল এবং একসময় পুশিন ছিল এবং ভারত থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যেগুলো বাংলাদেশের উপরে একটা চাপ সৃষ্টি করেছিল। তো সেই অভিজ্ঞতাটা তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, অর্থাৎ বিজেপিরই একটি কোয়ালিশন গভর্নমেন্ট তখন ছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে এবং এই যে একটি প্রচলিত ধারণা আছে যে রেজিম পরিবর্তনের ফলে পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন হয়ে যায়, সেই আলোকে কিন্তু অনেকে আশা করেছিল। কিন্তু বাস্তবে যেটা ঘটেছে, কংগ্রেসের যে পলিসি ছিল বাংলাদেশের সঙ্গে 2014 সালের আগে, সেই পলিসিটাই কিন্তু বিজেপি সেটি গ্রহণ করেছেন এবং সেভাবেই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নাটকীয় কোনো পরিবর্তন হয়নি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটেনি, ফলে ভারতের পক্ষে সেটি সহজেই তারা অ্যাডজাস্ট করতে পেরেছে। যদিও বাংলাদেশে এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে যে হয়তোবা সরকারের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়তো নাও হতে পারে, কিন্তু আমরা দেখছি যে এই কূটনীতির জায়গাটি একেবারে ভিন্ন। কারণ সেখানে ভারত এবং বাংলাদেশের যে অত্যন্ত পরিষ্কারভাবে কতগুলো জাতীয় স্বার্থের বিষয় আছে, সেই জায়গাগুলোতে ভারত এবং বাংলাদেশ উভয়ই কিন্তু অত্যন্ত কনসার্ন। এবং ভারতের দিক থেকে যে ধরনের ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট গুলো কোনোভাবেই ভিন্ন একটা পলিসির মাধ্যমে সেটাকে জিওপ্রোডাইজ করা বা সেটাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি বিজেপির পক্ষে নেওয়া সম্ভব ছিল না। এবং যে কারণে বিজেপি বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করেছে। আর বাংলাদেশের জন্য সেটি এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করার বিষয় ছিল। তো ফলে কিছুটা আমি বলবো যে আনকনভেনশনালি আমরা লক্ষ্য করলাম যে ভারতের শাসক গোষ্ঠীর পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে একটা ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে এবং সেটি এখনো চলছে। তবে নিঃসন্দেহে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির ভেতরে যে ভূ রাজনৈতিক পরিবর্তন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতরে নতুন নতুন ইস্যু আসার কারণে সম্পর্কের মধ্যে এক ধরনের পরিবর্তন আসছে, সেটি হয়তো আমরা পরে কথা বলতে পারবো। কিন্তু রেজিম চেঞ্জের কারণে ভার্চুয়ালি বাংলাদেশ বা ভারতের সম্পর্কের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি, রেজিম লেভেলেও হয়নি
এমনকি পিপল টু পিপল লেভেলেও সেই ধরনের কোনো পরিবর্তন হয়নি। যে পরিবর্তনটি হচ্ছে সেটি রেজিম পরিবর্তনের জন্য না, সেটি বরং এক ধরনের পলিসির জন্য বা কিছু সিদ্ধান্তের জন্য হতে পারে বা হচ্ছে। সেই বিষয়টি হয়তো ভিন্ন একটি বিষয়, কারণ সম্পর্ক হচ্ছে একটি ডাইনামিক বিষয়। কারণ কখনোই দ্বিপাক্ষিক সম্পর্ক বা আঞ্চলিক সম্পর্ক একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে না, সেটি অনবরত বিভিন্ন ঘটনার মাধ্যমে সেটি পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনের বিষয়টি হয়তো আমরা এখন লক্ষ্য করছি কোনো কোনো ক্ষেত্রে। আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে সেটিও কিন্তু অত্যন্ত পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে শাসক গোষ্ঠীর পরিবর্তনের ফলে অবশ্যই বৈশ্বিক, যেহেতু যুক্তরাষ্ট্র একটি গ্লোবাল পাওয়ার বা দ্য অনলি সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভেতরে বিভিন্ন ধরনের স্বার্থ আছে। জাতীয় স্বার্থ তো বটেই, বাট তার ভেতরে অনেকগুলো লেয়ার আছে, এবং যুক্তরাষ্ট্র বৈশ্বিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজি আছে বা যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন মিত্র রাষ্ট্র আছে তাদের স্বার্থগুলো যুক্তরাষ্ট্রকে দেখতে হয়। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জায়গাটি আমরা বলি অনেক সময় গ্র্যান্ড স্ট্র্যাটেজির মাধ্যমে নির্ধারিত হয়, এবং সেখানে স্বাভাবিকভাবেই ডেমোক্রেট প্রশাসন কিংবা রিপাবলিকান প্রশাসনের মধ্যে কিছুটা পার্থক্য আমরা অতীতেও লক্ষ্য করেছি, এবং এবারও হয়তো আমরা লক্ষ্য করব খুব পরিষ্কারভাবেই, কারণ আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুই মানে আমরা বলবো দুই প্রার্থীর যে অবস্থান এবং দুই দলের যে অবস্থান, ডোনাল্ড ট্রাম্প ওনার যে পররাষ্ট্রনীতির যে মূল বিষয়গুলো আমরা গত প্রায় 4 বছর লক্ষ্য করেছি, সেটির সঙ্গে ডেমোক্রেটদের অবস্থান একেবারেই অনেক ক্ষেত্রে ভিন্ন। এটি আমরা লক্ষ্য করব রাশিয়ার ক্ষেত্রে, আমরা লক্ষ্য করব চীন কিংবা মধ্যপ্রাচ্য বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্রের যে পলিসি সেটি শুধু সরাসরি বাংলাদেশকে কেন্দ্র করে যেমন আছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভেতরকার যে ভূ রাজনীতি, সেই বিষয়টিও যুক্তরাষ্ট্র বেশ গভীরভাবে নজর রাখে। এবং এই মুহূর্তে আমরা জানি যে আমাদের এই দক্ষিণ এশিয়াতে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া, 4টি দেশ একসঙ্গে একটি নতুন স্ট্র্যাটেজির মধ্যে তারা আছে, যেটাকে বলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াড বলা হয়। এবং সেখানে এই যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটা এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বাংলাদেশের সম্পর্ক সেটিও কাজ করে। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকলেও আমরা যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাবস্টেন্টিভ ইন্টারেস্টের জায়গা থেকে দেখি, একটি খুবই যে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের জায়গা থেকে দেখি, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা এক ধরনের পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটি লক্ষ্য করি। এবং এই দুই দেশের মধ্যে নিরাপত্তা ডায়লগ হচ্ছে, দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক যে সম্পর্ক সেটি অনেক শক্তিশালী, এবং যুক্তরাষ্ট্র ইন্ডিয়ান ওশান কিংবা বে অফ বেঙ্গল এই অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী উপস্থিতি তারা চাচ্ছে, এবং সেই কারণে বাংলাদেশের যে কোনো সরকার ক্ষমতায় থাকুক না কেন সেই সরকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক ধরনের আগ্রহ আছে। ফলে আমার মনে হয় জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্প যে কেউ ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পলিসির বড় কোনো পার্থক্য তৈরি হবে না। বরং আমরা যেটি দেখব যে বাংলাদেশের একটা বিশাল অভিবাসী বা একটা ডায়াসপোরা কমিউনিটি যুক্তরাষ্ট্রে আছে, এবং যুক্তরাষ্ট্রের ভেতরের যে রাজনীতি, ভেতরের যে অর্থনীতি, সেখানে বাংলাদেশের কমিউনিটি কতটা সুবিধা পাবে, কতটা অসুবিধার মধ্যে পড়বে এই ধরনের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে, সেটা বরং বাংলাদেশের স্বার্থকে কিছুটা প্রভাবিত করবে, এবং সেখানে কতটা অভিবাসন ফ্রেন্ডলি পলিসি গ্রহণ করবে কোন সরকার, কিংবা যারা অভিবাসী আছে তাদের ব্যাপারে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, কিংবা বিভিন্ন জাতিগত বিষয়গুলোতে কোন সরকার কতটা নমনীয়, সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পাবে। ফলে জনগণের দৃষ্টিকোণ থেকে অথবা আমাদের যে ডায়াসপোরা কমিউনিটির যে দৃষ্টিকোণ থেকে সেখানে এক ধরনের প্রায়োরিটি আছে। আর যদি দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে দেখি দুটো দেশের মধ্যে, তখন আমরা দেখছি যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্ব বেড়েছে, বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। ফলে বাংলাদেশে
সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারে যারাই আসুক না কেন, তা দে উইল ট্রাই দেয়ার বেস্ট to continue the policy they are actually pursuing, and maybe there will be some minor changes regarding the issues of human rights and other political issues, but these are always not very important issues for the United States. Issues which are very important is related to security, related to economy, and also the regional strategy of the United States, যে যার সঙ্গে ভারতের বিষয়টি যুক্ত আছে, যেখানে হয়তো আমরা দেখবো যে চীনের যে প্রেজেন্স দক্ষিণ এশিয়া কিংবা এই পুরো অঞ্চলে, সেখানে কিভাবে বাংলাদেশের সহযোগিতা পেতে পারে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্কের জায়গা থেকে, এই বিষয়গুলো প্রাধান্য পাবে। আর অন্য বিষয়গুলো আমার কাছে মনে হয় না, একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে বলতে পারি যে এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি মানে অনেক পুরনো এক ধরনের কমিটমেন্ট, এবং সেগুলো কখনোই যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে অতটা প্রায়োগিক দিক থেকে গুরুত্ব পায়নি, কিন্তু মানে ফিলোসফিক্যালি কিংবা পলিসি লেভেলে গুরুত্ব পেয়েছে, কিন্তু প্রায়োগিক লেভেলে কখনো গুরুত্ব পায়নি। স্যার, আমাদের বাংলাদেশের রাজনীতিতে কেন সবসময় আমেরিকান ফ্যাক্টর, রাশিয়ান ফ্যাক্টর, চায়না ফ্যাক্টর এবং ইন্ডিয়া ফ্যাক্টর কাজ করে? আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, সে বঙ্গবন্ধুর সময়কালে Henry Kissinger, America was a problem for us. Russia, বঙ্গবন্ধুর বা বাংলাদেশের সে সময়কার অনেক কাছাকাছি অবস্থানে ছিল। ভারত তো অবশ্যই আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে সে সময়টাতে। এখন যদি আমরা তাকাই, এখন আমরা সেই বাংলাদেশ বলছি, কারোর সাথে শত্রুতা নয়, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এটাই হচ্ছে আমাদের ফরেন পলিসি আর ফরেন স্ট্র্যাটেজি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা কি আইডিওলজিক্যাল পার্সপেক্টিভকে পেছনে ফেলে ইকোনমিক পার্সপেক্টিভটাকে সামনে নিয়ে আসলাম? তাই যদি না হয়, তাহলে আমরা যদি বলতাম যে যেই বঙ্গবন্ধু আমাদের জাতির জনক যে কষ্ট পেল, আমাদের দেশের মানুষ যারা কষ্ট পেল এই আমেরিকার কারণে, তাদের সাথেই আমাদের মিলেমিশে কাজ করতে হবে, নাকি আপনি বলবেন না গ্লোবালাইজেশনের যুগে কাউকে ছাড়া কেউ এগিয়ে যেতে পারবে না, তাই সবাইকে মিলেমিশে কাজ করতে হবে? That means my core question to you, আমরা কি এখনো সেই সময়টা আছে আইডিওলজির বেসিসে রিলেশনশিপ মেনটেন করব, নাকি আইডিওলজি উই গোনা পুট অ্যাসাইড এন্ড ইকোনমিক বেনিফিটটা আমাদেরকে সামনে এনে সবার সাথে মেনটেন করতে হবে সুসম্পর্ক? দেখুন, এই বিষয়টি কিন্তু অনেক আগেই সেটেল হয়েছে, কারণ আমরা 1991 সাল থেকে যখন দেখছি যে রাষ্ট্রের পাশাপাশি যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র অর্থাৎ পরাশক্তি ছিল সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত, সেই রাষ্ট্রটির পতন হয়েছিল 1991 সালে ডিসেম্বর মাসে। তখন থেকেই কিন্তু আমরা দেখছি যে বিশ্ব একটি এক মেরু কেন্দ্রিক বিশ্বের দিকে এগুচ্ছিল, পাশাপাশি বর্তমানে হয়তো একটি বহু মেরু কেন্দ্রিক বিশ্বের কথা বলছি। কিন্তু আপনি এই যে ইডিওলজিক্যাল যে ডিভাইডের কথা বলছেন, সেই ডিভাইডটি কিন্তু 1991 সালের পর থেকে, অর্থাৎ স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর থেকে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে, এবং স্নায়ুযুদ্ধের যে মূল ভিত্তিটা ছিল ইডিওলজি, দ্য স্ট্রাগল বিটুইন সোশ্যালিজম এন্ড ক্যাপিটালিজম, তো সেই স্ট্রাগলটা কিন্তু আপাতত আন্তর্জাতিক রাজনীতির ভেতরে বা পররাষ্ট্রনীতির মধ্যে এটির গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল এবং হারিয়ে গেছে। এবং সেই অবস্থার মধ্যে কিন্তু শুধু মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা তখনকার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও তখনকার যে রাষ্ট্রগুলো তৈরি হয়েছিল বা সারা বিশ্ব কিন্তু সেটিকে ওয়েলকাম করেছে, যে আমরা পররাষ্ট্রনীতির বিষয়টি হবে যে জাতীয় স্বার্থ কেন্দ্রিক, পররাষ্ট্রনীতির বিষয়টি হবে এক ধরনের এমন একটি কার্যক্রম যে কার্যক্রমে দু দেশের মধ্যে কি ধরনের সুবিধা পাবে এবং কি ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে, সেখানে এই আদর্শিক জায়গাটা বা মতাদর্শিক জায়গাটা একেবারে অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। আন্তর্জাতিক রাজনীতিতে সেই মতাদর্শিক জায়গাটা থাকবে না। তবে এর মানে ওই নয় যে এখানে কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকবে না, কোনো মোরাল স্ট্যান্ডার্ড থাকবে না, কিংবা যে ন্যায় বিচারের যে ধারণা সেটি থাকবে না। কারণ মতাদর্শিক বিষয়টি একরকম, আবার আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার যে এক ধরনের নৈতিক অবস্থান সেটি ভিন্ন রকম। কারণ নৈতিকতার সঙ্গে মতাদর্শের সরাসরি কোনো সম্পর্ক নেই। মতাদর্শ হচ্ছে একটি
এমন একটি বিষয় যার মাধ্যমে আমরা হয়তো একটি সমাজ তৈরি করি, একটি রাষ্ট্র তৈরি করে থাকি, বা একটা 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 বিশ্ব তৈরি করতে পারি। কিন্তু নৈতিক জায়গাটা কিন্তু আপনার মতাদর্শের মাধ্যমেও সেটিকে আমরা এগিয়ে নিতে পারি, আবার মতাদর্শের বাইরে গিয়েও সেটি আমরা করতে পারি। কারণ সেটি হচ্ছে একটি, আমি বলবো যে মানুষের জন্য একটি বেসিক বিষয়, যে একটি নৈতিক অবস্থান থাকতে হবে। তো আপনি যেটা বলছিলেন যে এই যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আপনার এই এই যে বিশ্বের যে বড় পরিবর্তনটি হয়েছে 1991 সালে স্নায়ুযুদ্ধের সমাপ্তির মাধ্যমে, সেই পরিবর্তনটি কিন্তু বাংলাদেশেও সেই পরিবর্তন হয়েছে। এবং যে কারণে আমি আপনাকে একটু আগে যে উদাহরণটি দিয়েছিলাম, যে 1991 সালে যখন আমরা দেখলাম যে বাংলাদেশে যারা সরকার গঠন করেছে এবং পরবর্তীকালে যারা ক্ষমতা এসছে, সেখানে বাংলাদেশের এই যে শাসক গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিষয়ে অনেক বড় পার্থক্য থাকলেও পররাষ্ট্রনীতির জায়গা থেকে পার্থক্যগুলো কিছুটা কমে এসেছিল। এবং আমরা দেখছি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই যে মতাদর্শিক যে দ্বন্দ্ব বা মতাদর্শিক যে বৈরিতা, সে বৈরিতাটি অনেক বৃহৎ শক্তিগুলো কিন্তু তারা সেগুলো থেকে সরে এসছে। ফলে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো তো অবশ্যই সেই ধরনের ভাবনা থেকে সরে আসারই কথা, এবং সরে এসেছেও। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি এবং যে পররাষ্ট্রনীতিতে আপনি যেটি বলছেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যেটি 1972 সালে উনি বলেছেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, এবং বাংলাদেশের যে কূটনীতির মূল ভিত্তি হবে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইস টুয়ার্ডস নান। এবং এই বিষয়টি কিন্তু, এই যে সবার সঙ্গে বন্ধুত্ব বা কারোর সঙ্গে বৈরিতা নয়, সেটি কিন্তু জাতিসংঘেরই কিন্তু এক ধরনের বক্তব্য। এবং এটি কিন্তু আপনার যে কোনো দেশের পররাষ্ট্রনীতির হয়তো সেটিকে তারা এতটা এতটা জোর দিয়ে সেটি হয়তো বলা হয় না, কিন্তু বাংলাদেশ সেই কাজটি করেছিল, যে পররাষ্ট্রনীতি বা কূটনীতির মূল ভিত্তি হচ্ছে একটা পিসফুল ওয়ার্ল্ড তৈরি করা। তা আমরা যদি একটা পিসফুল ওয়ার্ল্ড তৈরি করতে চাই, তাহলে স্বাভাবিকভাবেই আমাদেরকে সবার সঙ্গে বন্ধুত্বকেই গুরুত্ব দিতে হবে। এবং সেই কাজটি কিন্তু বাংলাদেশ যদি একটি স্বাধীন স্বাধীন একটি রাষ্ট্র, একটি নতুন রাষ্ট্র, অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশে ছিল। আপনি যেটি বলেছেন যে বাংলাদেশকে বলা হয়েছে তলাবিহীন ঝুড়ি, এবং বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ছিল তখন। তারপরে কিন্তু বাংলাদেশ বলছে যে না, আমরা একটা শান্তিপূর্ণ বিশ্ব তো দেখতে চাই, এবং সেই শান্তিপূর্ণ বিশ্ব দেখতে হলে আমার দেশের পররাষ্ট্রনীতিকে সেইভাবেই চিন্তা করতে হবে। ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেই জায়গাটি তৈরি করা হয়েছিল, এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ সেটি অনুসরণ করছে। এখন আপনি আরেকটি যে প্রশ্ন বলছেন যে এই যে বিভিন্ন ফ্যাক্টর, যে রাশিয়া ফ্যাক্টর বা চায়না ফ্যাক্টর বা ইন্ডিয়া ফ্যাক্টর বা ইউএস ফ্যাক্টর, এটি কিন্তু আপনার এই বর্তমান সমসাময়িক যে পররাষ্ট্রনীতি বা যে ধরনের আন্তর্জাতিক সম্পর্ক আমরা দেখি, সেখানে কিন্তু এটি কিন্তু একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সেটি শুধু বাংলাদেশের জন্য না, এটি আপনি আপনার আফ্রিকার দেশগুলোতে যান, আপনি মালয়েশিয়াতে দেখেন, বা ইন্দোনেশিয়া কিংবা অন্যান্য যে কোনো দেশে কিন্তু আপনার বিশেষ কতগুলো রাষ্ট্র গুরুত্ব বহন করবেই। এবং বর্তমান বিশ্বটাকে আমরা বলছি যে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এবং যেখানে দেয়ার ইজ এ গ্রুপ অফ স্টেটস, যে রাষ্ট্রগুলো আমি হয়তো বলবো যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, তার পাশাপাশি আরো কিছু শক্তিশালী রাষ্ট্র, 10 থেকে 12টি রাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী, অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী, নিরাপত্তার দিক থেকে প্রভাবশালী। ফলে সেই রাষ্ট্রগুলোর ব্যাপারে আপনার প্রত্যেকটি দেশই কিন্তু বিশেষভাবে তাদের যে পররাষ্ট্রনীতিটাকে বিবেচনা করে থাকে। এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কে কখনো বলা হয় যে আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে যে টু স্টাডি দ্য ডমিনেন্ট রিলেশনস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ডমিনেন্ট পাওয়ার্স, তাদের মধ্যকার সম্পর্কটাকে অগ্রাধিকার দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আপনার এই যে রাষ্ট্রগুলো আমরা বলছি রাইজিং পাওয়ার, চায়না কিংবা ইন্ডিয়া, এমনকি রাশিয়া, আবার যে রাষ্ট্রগুলো ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠিত, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি বা ফ্রান্স, সেই রাষ্ট্রগুলো ব্যাপারে আপনার যে অবস্থান, সেই অবস্থানগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়ার দাবি রাখে। এবং সেখানে বাংলাদেশ কিন্তু অনেক সফল, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশই পৃথিবীর সম্ভবত মানে গুটি কয়েক রাষ্ট্রের মধ্যে একটি, যে রাষ্ট্রের সঙ্গে বিশ্বের এই মুহূর্তের সকল বৃহৎ শক্তির
একটি ওয়ার্কেবল রিলেশনস আছে, আপনি একটি কার্যকর সম্পর্ক আছে। আপনি দেখবেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক, জাপানের সঙ্গে সম্পর্ক, জার্মানির সঙ্গে, ফ্রান্সের সঙ্গে, যুক্তরাজ্যের সঙ্গে, এমনকি রাশিয়ার সঙ্গে। রাশিয়া এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, বা সেখানে তারা দে হ্যাভ ফান্ডেড বিলিয়ন্স অফ ডলার। সো এটি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভেতরে এক ধরনের ডাইভার্সিফিকেশন এবং এক ধরনের ভারসাম্য তৈরির যে চেষ্টা, তার ফলে কিন্তু এখানে হয়েছে। তো আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, এই ইডিওলজিক্যাল যে ডিভাইড, সেই ডিভাইডটি ওভারকাম করা অত্যন্ত জরুরি। কারণ ইডিওলজি হচ্ছে নিতান্তই একটা দেশের ভেতরকার যে যে ধরনের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা সেটিকে নির্ধারণ করবে। ইডিওলজির বাইরে গিয়ে যেটি দেখা উচিত, যে জিনিসটির ব্যাপারে আমি বলবো যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা একটা সংকটের মধ্যে আছি, যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের ভেতরে যে এথিক্স, যে নৈতিকতার যে ভিত্তিটা, সেটা অনেক দুর্বল। এবং আমরা লক্ষ্য করছি যে ইডিওলজিকে প্রত্যাখ্যান করার মাধ্যমে একজন নৈতিকতাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, যেটি অত্যন্ত বিপজ্জনক। এবং 1991 সালে যখন আমরা বলছি যে হ্যাঁ, আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে সোশ্যালিজম কিংবা ক্যাপিটালিজম কিংবা ওয়েস্টার্ন লিবারালিজম কিংবা পার্টিকুলার ইডিওলজি বড় ভূমিকা রাখবে না, ফাইন, কিন্তু ইট ডাজন্ট মিন যে আমরা উই রিজেক্ট এথিক্স, উই রিজেক্ট মোরালিটি, উই রিজেক্ট হিউম্যানিটেরিয়ানিজম। সো আজকে আমরা যে রোহিঙ্গা সমস্যার দিকে যদি তাকাই, অথবা আমরা প্যালেস্টাইনের দিকে যদি তাকাই, আমরা দেখবো যে কিভাবে আপনার এই যে নৈতিক জায়গাটা আন্তর্জাতিক সম্পর্কের ভেতরে অনেক বেশি দুর্বল। এবং এই যে কোভিড-19 যে বৈশ্বিক মহামারী, সেটির ক্ষেত্রে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে একটা বৈশ্বিক একটি সহযোগিতার মঞ্চ এখনো তৈরি হয়নি, যার মাধ্যমে এই কোভিড-19 যে বৈশ্বিক মহামারী মোকাবেলা করা হবে। বরং বিভিন্ন দেশ এক ধরনের ভ্যাকসিন ন্যাশনালিজমের মধ্যে ঢুকে গেছে, ভ্যাকসিন ডিপ্লোমেসির মধ্যে ঢুকে গেছে, এবং মনে করছে যে এটি এক ধরনের সেলফ হেল্প প্রবলেম। এই সমস্যাটি শুধু আমারই, এবং আমার দেশের মানুষকে রক্ষা করতে পারলেই সব ঠিক হয়ে গেল। এই যে একটি ভয়ঙ্কর মানসিকতা, যেটি সেকেন্ড ওয়ার্ল্ডের আগে ছিল, যে এক ধরনের আলট্রা ন্যাশনালিজম, সেই বিষয়টি কিন্তু কাজ করছে। ফলে আমি মনে করি যে মতাদর্শিক যে জায়গাটা, সেই জায়গাটা একেবারেই ভিন্ন, কিন্তু নৈতিকতার যে জায়গাটা, সেই জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার ছিল। সেই জায়গাটি এখন অনেকটাই অনুপস্থিত বা অনেকটা সংকটের মধ্যে আছে। Sir, well said and well pointed out indeed. আমরা তো জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে। That's well understood and we know that. কিন্তু বাংলাদেশের ভাবমূর্তিকে যদি বিশ্বের দরবারে তুলে ধরতে হয়, সেক্ষেত্রে কাজ করে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং যার সোলজার্সরা হচ্ছেন বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতগণ। কি মনে হয় আপনার, কতটা শক্তিশালী পারফরমেন্স আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতদের, যারা বিভিন্ন দেশে নিয়োজিত? If you'd like to avoid this direct answer, that's fine, but আপনি যদি তাদের উদ্দেশ্যে আরো কিছু better performanceর জন্য সাজেশন দিতে চান এই মুহূর্তে, because somehow we feel there's a gap in connection with the Bangladesh central government. I mean, মাঠ পর্যায়ে সেই পারফরমেন্সটা হয় না, সেরকম ভাবে ওয়েল গ্রিপড ভাবে আমাদের নেশনকে আমরা তুলে ধরতে পারি না বিদেশের মাটিতে through this diplomats. কি বলবেন তাদের উদ্দেশ্যে? কিছু কি আপনার বিশেষ পরামর্শ, সাজেশন? নিশ্চয়ই। আমি নিজেও বিদেশে অনেকদিন কাটিয়েছি, সো আমারও অভিজ্ঞতা আছে। আপনি যেটি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক অর্জন আছে। এবং এই মুহূর্তে আমরা জানি যে আমরা জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ সংস্থায় এক ধরনের নেতৃত্বের পর্যায়ে আছি, এবং বেশ কিছু
গুরুত্বপূর্ণ সংস্থা, ইউএনডিপি থেকে শুরু করে সেগুলোর এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার, এবং ওভারঅল বাংলাদেশের যে অর্থনৈতিক যে গ্রোথ এবং বাংলাদেশের যে সামাজিক খাতে যে অগ্রগতি, সেটি কিন্তু সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। এবং আমাদের কূটনীতির ভেতরেও কিন্তু আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে ধরনের ওয়ার্কিং রিলেশনস ডেভেলপ করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে অনেক দেশ বাংলাদেশের যে সোশ্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি ইন্টারেস্টেড, যেটা কিভাবে ঘটছে। তো এটি 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 ঠিক। তবে আপনি যে কথাটি বললেন যে গ্রাউন্ড লেভেলে, অর্থাৎ কূটনীতির একটি একটি ম্যাক্রো লেভেলে আমরা অনেক ভালো করছি, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব আছে, কিংবা সার্বিকভাবে পুরো দেশেরই মানুষেরই একটি ভূমিকা আছে। কিন্তু আমরা যখন এক ধরনের কূটনৈতিক যে যে কার্যক্রমের যে ফিল্ড লেভেলটাকে যদি আমরা দেখি, সেখানে অবশ্যই বিভিন্ন ধরনের বিচ্যুতি আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমি মনে করি যে সেখানে আরো আরো বেশি আমাদের প্রেজেন্সটাকে বা আমাদের কাজের যে কোয়ালিটি, সেটাকে আমরা অনেক বাড়াতে পারি। কারণ আমরা জানি যে বিশ্বের অনেক দেশ তাদের কূটনীতিকরা যেভাবে কাজ করেন বিভিন্ন দেশে, সেখানে অনেক সময় আমরা সেখান সেই 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 কোয়ালিটি অফ সার্ভিস থেকে আমরা অনেক বেশি পিছিয়ে থাকি। এবং এই যে পিছিয়ে থাকার বিষয়টি, এবং আপনি যে কথাই বলছেন যে আমরা আমাদের বিভিন্ন দেশে আমাদের কূটনীতিক বা আমাদের যে মিশনের সঙ্গে সেখানকার যে যে ডায়াসপোরা কমিউনিটির যে যে এক ধরনের ডিসকানেক্ট আছে, সেটাও কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি। তো ওভারঅল আমি মনে করি যে আমাদের কূটনীতিকরা ভালো করছেন, কিন্তু সেখানে আরো আরো ভালো করার সুযোগ আছে, যেটি আপনি বললেন। তো এই সেখানে আমার কথা হচ্ছে যে সারা পৃথিবীতে আমাদের যে মিশনগুলো আছে, প্রতিটি দেশে কিন্তু মিশনের কার্যক্রম একই রকম না। এবং পুরো বিশ্বকে আমরা যদি কয়েকটা ক্লাস্টারে ভাগ করতে পারি, আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্যে আমাদের যে কূটনীতিকরা কাজ করেন, তাদের কিন্তু ফোকাসটা অন্যরকম। সেখানে আমাদের যে একটা বিশাল অভিবাসী শ্রমিক আছে, তাদের স্বার্থটা দেখা অত্যন্ত জরুরি। এবং সেখানকার যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর চরিত্র ভিন্ন রকমের, ফলে মধ্যপ্রাচ্যের কূটনীতিকদের আচরণ কিংবা তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের কৌশল একরকম হবে। আবার যে কূটনীতিকরা আপনার ইস্ট এশিয়াতে আছে, সাউথ কোরিয়া কিংবা জাপান বা চায়না, সেখানকার একটা ডিফারেন্ট সোসাইটি, এবং সেখানে এক ধরনের কৌশল থাকা উচিত। আবার আমরা যদি ইউরোপের কথা চিন্তা করি, তাহলে ইউরোপে আরেক ধরনের কৌশল থাকা উচিত। কারণ ইউরোপের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা দেখি, সেখানে তাদের সঙ্গে কাজ করে যখন আমাদের জাতীয় স্বার্থ অর্জন করছে, সেইখানে আরেক ধরনের কৌশল থাকবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা কানাডাতে আমাদের একটি ভিন্ন কৌশল নেওয়া উচিত। তো এই যে 4-5 ধরনের যে বিশ্ব, সেখানে সেই পরিস্থিতিটাকে আমাদের মাথায় রেখে ভিন্ন স্ট্র্যাটেজি নেওয়া উচিত। আর সেই স্ট্র্যাটেজির বাইরে গিয়ে যে কথাটা আমি বলবো, সেটি হচ্ছে যে আমাদের মিশনগুলোর কার্যক্রমের ভেতরে আরো অনেক বেশি পেশাদারিত্বের প্রয়োজন আছে। এবং এই যে প্রফেশনালিজম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই ডিপ্লোম্যাটিক সার্ভিসের ক্ষেত্রে। এবং দ্বিতীয় যে বিষয়টি, কূটনৈতিক যে দক্ষতার জায়গাতে একটি বড় ইস্যু হচ্ছে যে আমাদের যে বার্গেনিং পাওয়ার, যেটি আমাদের যে দর কষাকষির যে যে শক্তিটি আছে বা যে ক্ষমতাটি আছে, সেটিকে আরো বৃদ্ধি করা প্রয়োজন। এবং এগুলো যদি আমরা করতে পারি, এবং পাশাপাশি প্রত্যেকটি দেশে আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি আছে বা প্রবাসী যে এই কমিউনিটির সঙ্গে আমাদের যোগাযোগটা আরো বাড়াতে হবে। তাদের যে নিড, সেই নিডটাকে আমরা প্রায়োরিটি বেসিসে তাদের সেই নিডগুলোকে অ্যাড্রেস করা উচিত। কারণ পৃথিবীর আমরা জানি যে এই যে অনেক দেশেরই, এবং বিশেষ করে চীন এবং ভারতের উন্নয়নের পেছনে তাদের ডায়াসপোরা কমিউনিটির একটা বিশাল রোল আছে। এবং এটি শুধু এই বিশ্বায়নের যুগে না, আমরা যদি আরো 100 বছর পিছিয়ে চিন্তা করি, ফিরে তাকাই, তখনও দেখবো যে আমরা কিভাবে চাইনিজ ডায়াসপোরা contributed to Chinese development, or Indian diaspora contributed to Indian development. So diaspora communityর সঙ্গে আমাদের কূটনীতিকদের আরো বেশি যোগাযোগ প্রতিষ্ঠা করা, এবং এবং এই যোগাযোগটাকে অনেক বেশি পার্টিসিপেটরি, অনেক বেশি ফ্রেন্ডলি, এবং সেটি যখন আমরা আরো ভালোভাবে করতে পারবো, আমার মনে হয় যে ফিল্ড লেভেলের যে ডিপ্লোমেসি, মানে সেটা আরো বেশি, আমার মনে হয় আমাদের যে ম্যাক্রো লেভেলের যে পারফরমেন্স, সেটিকে আরো বেশি শক্তিশালী করবে, আরো বেশি সেটিকে আমি বলবো ফলপ্রসূ করতে পারবে।
তো আমার মনে হয় যে উই আর ডুইং ভেরি ওয়েল, বাট at the same time any service has to be further improved, এবং আমাদের এই 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 যে ইস্যুস গুলো বলছি সেখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। পাশাপাশি সরকারকেও আমি 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 জানি যে আমাদের মিশন বা আমাদের ওভারঅল যারা কূটনীতিকে বাস্তবায়ন করেন তাদের এম্পাওয়ারমেন্ট বা তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আরো অনেক বেশি হয়তো সরকার নজর দিতে পারে, এবং তার মাধ্যমেও এখানে আমি মনে করি যে সার্ভিসকে আরো আরো উন্নত করা যেতে পারে। তারপরে আমি মনে করি যে আমাদের এক্সিস্টিং রিসোর্সটাকে যদি আমরা মানে অপটিমাম ব্যবহার করতে পারি এবং সেখানে যদি আরো বেশি পেশাদারিত্ব, আরো বেশি দক্ষতা প্রয়োগ করতে পারি, আরো বেশি স্থানীয় যে সম্প্রদায় বা বাঙালি বা ডায়াসপোরা কমিউনিটি তাদের মধ্যে যদি আমাদের যোগাযোগ আর বৃদ্ধি পায়, সেটি আমার মনে হয় যে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাইটলি সেইড। আশা করি স্যার আপনার পরামর্শ কেউ না কেউ শুনবে, কোনো না কোনো ভাবে এটা আমাদের উপকারে আসবে। But I would like to share with you one metaphorical example of kutniti, of kutnoitik, just like a demonstration. For example, আমি একটা দেশকে বলছি, হতে পারে সেটা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, আমি for example involve in বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই ধরনের কোনো কাজে, আমি মধ্যপ্রাচ্যের একটি দেশকে বলছি আমাদের দেশের শ্রমিক নাও, সস্তা শ্রম, অল্প বেতন দিব। Does it carry the legacy of our patriotism? Does it carry the legacy of our values? আমরা তো আমাদের নিজেদেরকে undermine করছি। Rather saying this, what we could have, spoken out, আমাদের শ্রমিকরা deserve করে this much amount of money, and if you can't afford to pay them this much amount of money, I can give you some sort of concession and pay them a little bit less, this much amount of money. That shows the pride of our nation, rather than saying, asho, amader deshe shramik nao, shosta shram, olpo takaয় নাও। So, আমাদের মনে হয় again, সেই কোরে ফিরে যেতে হবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো কাজ করলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের মানুষদেরকে কিভাবে সম্মান করে এগিয়ে নিয়ে যায়। Because at the end of the day, we need to value our values somehow anyhow. আমি মনে করি স্যার আপনি একমত হবেন। আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন এই ব্যাপারে, আদারওয়াইজ আমরা চলে যাবো আপনার কিছু পার্সোনাল ব্যাপারে। কিছু কি বলবেন এই ব্যাপারে? আমি যেটা বললাম না, আপনি যেটি বলেছেন সেটি একেবারেই সত্যি যে এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু ইট ইজ নট এ ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ অর ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। ডিপ্লোমেসি সেজ রাদার সামথিং জাস্ট অপোজিট। ডিপ্লোমেসি আপনার বলবে যে নো, দিস ইজ নট, দিস ইজ এন এক্সপ্রেশন উইকনেস। সো একদিকে যেমন আমরা উই আর আন্ডারমাইনিং আওয়ার নেশন, সেটা যেমন সত্যি, একই সঙ্গে অ্যাকচুয়ালি ইট ডাজন্ট help us, because then actually we are giving scope to others to undermine us, and also we cannot actually benefit from this. So you are right. I mean, কূটনীতি কিন্তু সেখানে আপনাকে একটা ভিন্ন ভাষা, ভিন্ন একটা স্টেটমেন্ট ব্যবহার করতে বলবে, এবং যেটা আপনি কিছুটা বললেন যে আমাদের যে স্ট্রেংথ আছে এবং সেই স্ট্রেংথের সঙ্গে অবশ্যই প্যাট্রিয়টিজম এবং সেলফ রেসপেক্ট, এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইন্টারেস্টকে আমাদের অ্যাচিভ করতে হবে। দ্যাটস ওয়াই ডিপ্লোমেসি ইজ রিয়েলি এ টাফ জব, এবং এখানে there is an involvement of knowledge and history and your kind of art of persuasion. You have to persuade by your knowledge, by your skill, and so this is not a statement, or this is not an approach that can really help us. You are absolutely right. স্যার, এখন তো অনেক কথা হয়ে গেল, শেষের দিকে চলে আসছি। এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কেন ডাক্তার হলেন না, ইঞ্জিনিয়ার হলেন না? কেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ালেখা করলেন? কেন, কারণটা কি? ওয়েল, আমি আমার যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়াশোনার যে ক্ষেত্রটি ছিল বাণিজ্য, অর্থাৎ তখন, এখন যেটাকে বলা হয় যে বিজনেস স্টাডিজ, আই স্টাডিড ইন কমার্স, অ্যান্ড আমি ঢাকা কলেজে পড়েছি ইন্টারমিডিয়েটে, এবং এই বাণিজ্য পড়তে গিয়ে আমার বাণিজ্যের প্রতি এক ধরনের বলা যায় যে কিছুটা অনীহা চলে এসেছিল।
সে অল্প বয়সেই বলতে পারেন, এবং সেই অনীহা থেকে আমি চিন্তা করলাম যে না, আমাকে সামাজিক বিজ্ঞান পড়তে হবে। সামাজিক বিজ্ঞান মানে হচ্ছে যে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এই ধরনের বিষয়, বা সমাজবিজ্ঞান। তখনও সেভাবে আমার জানার মধ্যে ছিল না যে আন্তর্জাতিক সম্পর্ক বলে একটি বিষয় আছে। সেটি অনেক আগের কথা বলছি, এবং আমি তখন উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র বা জাস্ট পাশ করেছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসলাম, তখন সামাজিক বিজ্ঞান অনুষদে দেখলাম যে না, এই আন্তর্জাতিক সম্পর্ক বলে একটি বিষয় আছে, এবং সেই বিষয়টি অতীতে তেমন কোনো ধারণা না থাকা সত্ত্বেও যখন শুধু নামটি আমি পড়লাম আন্তর্জাতিক সম্পর্ক, তখনই আমার মনে হলো যে না, এটি নিশ্চয়ই আমার যে পছন্দের বিষয়, অর্থনীতি বা ইংরেজি কিংবা আপনার এরকম আরো কিছু বিষয়ের সঙ্গে যুক্ত করা যায়। এবং সেই হিসাবে আমি তখন ভাবলাম যে না, এই বিষয়টি আমি মানে আমার যে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ চয়েস হিসেবে আমি দিতে পারি। এবং সেভাবেই আসলে সিদ্ধান্ত নেয়া, বলতে গেলে কোনো পূর্ব ধারণা ছাড়াই আন্তর্জাতিক এই দুটো শব্দ আমাকে আকৃষ্ট করেছিল, আন্তর্জাতিক এবং সম্পর্ক। এবং আমার মনে হয়েছিল যে এর মাধ্যমে একজন খুবই বলবো যে ইয়াং স্টুডেন্ট, জাস্ট আমাদের সেই সময়ের এসএসসি পাস একজন স্টুডেন্টের মাথায় কাজ করছিল যে আন্তর্জাতিক মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাইরের অনেক বিষয় আছে এখানে, আর সম্পর্ক তো আমরা জানি যে এটি সবসময় গুরুত্বপূর্ণ। তো এটি মাথায় নিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম বর্ষতে ভর্তি হওয়া, এবং তারপর থেকে আমার এই বিষয়ে অধ্যয়ন শুরু। এবং তারপর থেকে আমি লক্ষ্য করেছি যে এই বিষয়ের ব্যাপারে আমার যে আগ্রহটি শুরুতে ছিল সেটি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এবং আমি যখনই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস পড়তে শুরু করলাম, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন অর্থনীতি, বিভিন্ন সংস্কৃতি, এবং এই বিষয়গুলোর ভেতরে যখন পররাষ্ট্রনীতির বিষয়গুলো আসলো, বিভিন্ন স্ট্র্যাটেজির বিষয় আসছে, যুদ্ধ কেন হয়, যুদ্ধ কেন বন্ধ করা যায় না বা বন্ধ করা সম্ভব, এই ধরনের অনেক প্রশ্ন আস্তে আস্তে শুরু হলো। এবং আন্তর্জাতিক সম্পর্কের ভেতরে আন্তর্জাতিক আইন এবং এই বিষয়গুলো আসলো, তখন মূলত এই বিষয়টা একটা আগ্রহের জায়গাটিকে বেশ ভালো করেই আমি বলতে পারি যে সেটি চলে আসলো। ফলে অনেকটাই বলতে পারেন যে এই বিষয়টি, মানে এই দুটো শব্দই আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল, এবং সেটি অনেক অনেক বলবো যে সেই অনেক আর্লি এজ অফ মাই লাইফ। অ্যান্ড এবং পরবর্তীকালে এই বিষয় অধ্যয়ন করে আমার কাছে প্রথম যে আগ্রহটা, সে আগ্রহটা তো কমেনি, বরং ক্রমাগত সেটি বেড়েছে, এবং সেটিরই ধারাবাহিকতা আজকে এই বর্তমানে আমার যে অবস্থান এবং আমার যে শিক্ষকতার যে অভিজ্ঞতা কিংবা গবেষণার যে অভিজ্ঞতা, বা আপনার সঙ্গে কথা বলছি, এই সবকিছুই কিন্তু সেই দুটো শব্দকে কেন্দ্র করেই কিন্তু আমার শুরু হয়েছিল। এবং সেটি মিড 80s-এ, 80-র দশকের মাঝামাঝিতে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, এবং সেটিরই লেগেসি আমি এখনো মানে সেই হিসাবে আমি এখনো এই সবসময় এই বিষয়টি শুধু শিক্ষকতার জন্য না বা গবেষণার জন্য না, একজন ব্যক্তি হিসেবে আমি মনে করছি যে যত বেশি আমি এই পুরো বিশ্বের কথা ভাবছি, অথবা যত বেশি আমি বাংলাদেশের কথা ভাবি, তত বেশি আমি বিশ্বের কথা ভাবতে হচ্ছে। আপনি দেখেন যে একটা সময় স্নায়ুযুদ্ধের বিশ্ব ছিল, তখন আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া কোনো দেশের ভবিষ্যৎ কল্পনাই করা যেত না। এবং 1991 সালের পরে যখন আমরা একটা বিশ্বায়নের যুগে প্রবেশ করলাম, তখনও কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করতে হলে অথবা কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের কথা চিন্তা করতে হলে আপনাকে বিশ্বের কথা ভাবতে হবে। ফলে এই ভাবনার জায়গাটা কিন্তু এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। তবে নিশ্চয়ই এই যে জ্ঞান আহরণের জন্য, বা আমরা যেটাকে বলি যে এক ধরনের স্পেশালাইজেশনের জন্য অনেকগুলো সোর্স আছে, অনেক ব্রাঞ্চ আছে, সেটির অবশ্যই প্রত্যেকটি ব্রাঞ্চেরই গুরুত্ব আছে। ফলে এই ব্রাঞ্চটি কিন্তু আমি মনে করি যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগটি শুরু হয়েছিল, এবং একেবারেই তখনকার ভারত বিভক্তির প্রেক্ষাপটে, এবং এই উপমহাদেশে যে অত্যন্ত মানে আমি বলবো যে মানে খুবই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে, পাশাপাশি তখনকার যেই ট্রুম্যান ডক্ট্রিন, কন্টেনমেন্ট পলিসি কিংবা কোল্ড ওয়ারের যে ডামাডোল
তার মধ্যেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নামে একটি বিভাগ চালু হয়েছিল, এবং সেই শিক্ষার যে গুরুত্ব সেটি আমি নিজে এই বিভাগে ভর্তি হয়ে যেমন উপলব্ধি করছি, পাশাপাশি এখন গবেষণার মাধ্যমে সেটি উপলব্ধি করছি। এটি আসলে আমাকে ক্রমাগত এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার ক্ষেত্রে মানে মানে এগিয়ে নিচ্ছে। স্যার, বাংলাদেশকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? বাংলাদেশকে নিয়ে আমি স্বপ্ন, নিঃসন্দেহে যে স্বপ্নটি হয়তো সবাই দেখেন, আমি হয়তো তার তেমন কোনো ব্যতিক্রম না। কারণ আমি মনে করি যে বাংলাদেশের যে ভবিষ্যৎ বা বাংলাদেশকে নিয়ে আমার স্বপ্নটা হচ্ছে বাংলাদেশ একদিকে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, একই সঙ্গে বাংলাদেশ যে নলেজ বা যে জ্ঞান বা সভ্যতা, এই দিক থেকেও বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। বাংলাদেশের আমি এক ধরনের মানে সমৃদ্ধি চিন্তা করি, সেটি শুধু অর্থনৈতিক সমৃদ্ধি না, সেটি হচ্ছে সাংস্কৃতিক, সামাজিক সমৃদ্ধি, এবং যেই সমৃদ্ধির মাধ্যমে আমরা এমন একটি সমাজ তৈরি করতে পারবো, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারবো যে রাষ্ট্রটি অন্য রাষ্ট্রকে সম্মান করবে, পৃথিবীর অন্য মানুষকে, অন্য জাতিকে সম্মান করবে, একই সঙ্গে আমাদেরকেও অন্যরা সম্মান করবে, আমাদেরকে অন্যরা মর্যাদার সঙ্গে আমাদের দেশের নামটি উচ্চারণ করবে। ফলে তার জন্য আমাদের নিজেদের এক ধরনের প্রস্তুতি দরকার, আমাদের দায়িত্ব দরকার, এবং সেই দায়িত্বের জায়গাটা হবে নিশ্চয়ই আমার এবং সকলেরই আছে, এবং সেখানে বিভিন্ন যে রাষ্ট্রীয় যে কাঠামো আছে তাদেরও সেই দায়িত্ব আছে। কিন্তু ভবিষ্যৎটা এভাবে স্বপ্ন দেখি যে বাংলাদেশের স্বপ্নের সাথে বিশ্বের যে পরিস্থিতি তার একটা সম্পর্ক আছে। ফলে বাংলাদেশকে নিয়ে আমি আলাদা করে যে স্বপ্নটি হয়তো একটু দেখবো যে হ্যাঁ আমরা আলাদাভাবে একটু আরেকটু সমৃদ্ধ হয় নিঃসন্দেহে, কিন্তু একই সঙ্গে বৈশ্বিক সমৃদ্ধি ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি কিন্তু আশা করা যায় না। ফলে আমি মনে করি যে আমার স্বপ্নটি শুধু বাংলাদেশকে কেন্দ্র করে না, আমার স্বপ্নটি হচ্ছে পুরো বিশ্বকে কেন্দ্র করে, যেখানে আমরা একদিকে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব, অন্যদিকে আমরা জ্ঞান এবং সভ্যতার দিক থেকে সমৃদ্ধ হব। এবং যে কথাটি আপনার আলোচনার মধ্যেও ছিল যে এই যে পিপল অ্যান্ড ভ্যালুজ, মানুষ এবং মানুষের যে মূল্যবোধ, মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেইগুলো আরো অনেক বেশি সুরক্ষিত থাকবে, অনেক বেশি সেইগুলো প্রকাশ করার সুযোগ থাকবে। এবং এই মুহূর্তের বিশ্ব, এমনকি এই মুহূর্তের বাংলাদেশকেও আমরা যদি চিন্তা করি যে সমাজের ভেতরে আপনার এক ধরনের অসহিষ্ণুতা আছে, এক ধরনের যে সংকীর্ণ স্বার্থের একটা বড় ধরনের কম্পিটিশন এখানে আছে, এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদেরকে আরো বেশি একটি অত্যন্ত পরিশীলিত এবং 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 এই নিজের এবং দেশের জন্য নিঃসন্দেহে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এবং আমরা আমাদের অনেক কিছু, আজকে আমরা যদি বলি যে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে এক ধরনের মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, যে বাংলাদেশের মানুষ শুধু ভোগ করবে না, বাংলাদেশের মানুষ ত্যাগ করাও, সেই বাংলাদেশের মানুষ ত্যাগ করাও শিখবে। যদিও বাংলাদেশের মানুষের ভেতরে সেই গুণটা আছে, কিন্তু আমরা জানি যে বেশ কিছু ক্ষেত্রে আমরা কিছুটা সংকটের মধ্যে আছি। ফলে ভবিষ্যৎ বাংলাদেশ আমার কাছে শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ না, সেই বাংলাদেশ হবে সামাজিক এবং সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ এবং অত্যন্ত সহনশীল একটি জাতি, এবং অত্যন্ত মানে বৈশ্বিকভাবে সচেতন এবং 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 অনেক বেশি ওপেন এবং অন্য জাতির প্রতি অনেক বেশি বলা যায় যে মর্যাদা দেওয়ার যে ধরনের চিন্তা থাকবে, পাশাপাশি নিজের আত্মমর্যাদা এবং দেশপ্রেম সেটিকেও সবসময় তুলে ধরতে হবে। স্যার, আপনি তো ব্যস্ত সময় কাটান, অনেক মিডিয়া ফেস করেন, অনেক দেশে আন্তর্জাতিক গণমাধ্যমও ফেস করে থাকেন। কেমন লাগলো স্যার আজকে আমাদের চ্যানেল 20 এই অনুষ্ঠানে এসে? অসাধারণ। আমি আপনার সঙ্গে আলাপ করে এবং আপনাদের চ্যানেলের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগছে।
বিশেষ করে আমি যে বিষয়গুলো চর্চা করি আন্তর্জাতিক সম্পর্কের বা পররাষ্ট্রনীতির, এই বিষয়গুলো নিয়ে আপনার যে ধরনের প্রশ্ন ছিল, যে ধরনের জিজ্ঞাসা ছিল, এবং এই জিজ্ঞাসাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক। ফলে আমি ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত এবং আমি এটাকে উপভোগ করেছি। and I really appreciate, and not to just satisfy you, I really appreciate the questions that you had in your mind and we have shared. এবং এগুলো আমার কাছে মনে হয় যে আমাদের এক ধরনের যে ইন্টারাকশন বা কোয়ালিটি অফ ইন্টারাকশনটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। and I hope in future I could join in such kind of very, very constructive, very productive discussion. And it is not just discussion. I think definitely we cannot force others to learn, but of course, I mean, we can have some exchange and of views, and hopefully your good work will continue. And thank you very much. Thank you very much, sir. Wise men think alike. So, স্যারের কথার সাথে সুর মিলিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। দর্শক মন্ডলী, যে যেখানে থাকুন ভালো থাকুন। আসুন আমরা আমাদের নিজেদের মধ্যকার মানবতার বোধটাকে আরেকটু জাগিয়ে তুলি, দেশত্ব বোধটাকে আরেকটু জাগিয়ে তুলি, আত্মমর্যাদাপূর্ণ হয়ে আমরা এগিয়ে যাই। যে কোনো সমস্যার মোকাবেলা নিশ্চয়ই আমরা করতে পারবো। এই আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন এক অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধিনিষেধগুলো মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।